ক্লাসিফিকেশন আমরা লাস্ট ক্লাসে পড়ছিলাম, মনে আছে? সেই ক্লাসিফিকেশনের মধ্যে এটাও একটা ক্লাসিফিকেশন আমরা বলতে পারি, যে আসলে বেসড অন দ্য ট্যাক্টিসিটি অফ monomer attached with the polymer chain। আসলে পলিমার চেইনের সাথে মনোমারগুলো কিভাবে যুক্ত হচ্ছে, সেই যুক্ত হওয়ার কৌশলের উপর ডিপেন্ড করে আমরা ক্লাসিফাই করতে পারি। নরমালি আমরা তিনটা ক্লাসে ক্লাসিফাই করতে পারি। আরেকটা আছে কম্বাইন্ড একটা ক্লাস, তো নরমালি হচ্ছে আইসোট্যাকটিক, দুই হচ্ছে সিন্ডিওট্যাকটিক, তিন হচ্ছে অ্যাট্যাকটিক, চার হচ্ছে ইউট্যাকটিক। এটা জাস্ট একটা কম্বাইন্ড ভার্সন। আচ্ছা, তাহলে আমরা এখানে বলতে পারি এই যে ট্যাক্টিসিটি আইসো মানে একই জাতীয় না, একই পাশে না, মানে একই রকম, তাই না? এটার ক্ষেত্রে জাস্ট এরকম হয়, ধরো এটা একটা পলিমার চেইন, আচ্ছা ধরো এখানে তোমার একটা হাইড্রোজেন আছে, এখানে ধরো তারপরে এখানে হাইড্রোজেন আছে, পলিমার চেইনের মেইন চেইনের সাথে একই পাশে একই টাইপের মনোমার যদি কন্টিনিউয়াসলি যোগ হতে থাকে, মানে সেম টাইপের মনোমারগুলো সেম পাশে আসে, এই ধরনের orientation of monomer is called isotactic polymer. The orientation of large number of monomer has a isotactic formula. This type of polymer is called isotactic polymer. The orientation of monomeric units in the polymer molecule can take place in an orderly or disorderly fashion with respect to the main chain. The difference in configuration tacticity do affect their physical properties. এবং এই যে মেইন চেনের সাথে মনোমারগুলো সেম টাইপের মনোমার একই সাথে এক পাশে আছে কিনা, অল্টারনেটিভ ওয়েতে আছে কিনা, এবং দুই পাশে র্যান্ডমলি আছে কিনা, এর উপর ডিপেন্ড করে ওই পলিমারের প্রপার্টিজ, ফিজিক্যাল প্রপার্টিজটা ভ্যারি করে। এখানে দেখো আইসোট্যাকটিকের ক্ষেত্রে all the substituents are located on the same side of the macromolecular backbone। এই পলিমারের যে ব্যাকবোনটা আছে, পলিমার যে চেইনটা, মেইন চেইনটা আছে, সেই চেইনের একই সাইডে সেম টাইপের মনোমারগুলো কন্টিনিউয়াসলি রিপিট হতে থাকবে, অ্যাড হতে থাকবে, এবং এই টাইপের আমরা পলিমারকে বলি আইসোট্যাকটিক পলিমার। এবং যেমন পলিপ্রোপাইলিন, ফর এক্সাম্পল হচ্ছে কি পলিপ্রোপাইলিন, এটা হচ্ছে আইসোট্যাকটিক পলিমার। বুঝতে পারছো? আচ্ছা দেখো এখানে তোমার বেঞ্জিন রিং হতে পারে, যে কোনো আদার্স মনোমার গ্রুপ যুক্ত হতে পারে, মলিকুল অথবা ফাংশনাল গ্রুপ যুক্ত হতে পারে। এটা হচ্ছে সেম টাইপ। সিন্ডিওট্যাকটিক হচ্ছে জাস্ট হচ্ছে অল্টারনেটিভ ওয়েতে, মানে বোথ সাইডে দেখা যাচ্ছে যে এই পাশে আছে তোমার বেঞ্জিন রিং, এর পরের কার্বনে তোমার কি হলো, এই পাশে আছে হচ্ছে তোমার বেঞ্জিন রিং, এই পাশে আছে হাইড্রোজেন। এইভাবে জাস্ট অল্টারনেটিভ ওয়েতে তোমার হচ্ছে যখন মনোমারগুলো পলিমার মেইন চেইনের সাথে অ্যাটাচ হবে, ওই ধরনের পলিমারকে বলে আমরা সিন্ডিওট্যাকটিক। দ্য সাবস্টিটিউয়েন্টস অর মোনোমার হ্যাভ অল্টারনেট পজিশন। বুঝতে পারছো? এখানে কি অল্টারনেট পজিশন না, এখানে হাইড্রোজেন আছে, এখানে তোমার অ্যালকাইল গ্রুপ আছে, আবার একটা অ্যালকাইল গ্রুপ আছে, এখানে হাইড্রোজেন, অল্টারনেটিভ না? আর এখানে কিন্তু একই পাশে ছিল। The substituents or molecules or monomers attach alternative way along with the chain, main chain অথবা main polymeric chain। এই ধরনের পলিমারকে আমরা বলি সিন্ডিওট্যাকটিক পলিমার।
আচ্ছা, পলিস্টাইরিনের ক্ষেত্রে আমরা একটা এক্সাম্পল হিসেবে বলতে পারি পলিস্টাইরিন ইজ এ সিম্বিওট্যাকটিক টাইপ অফ পলিমার। আচ্ছা, এরপর আসো অ্যাডাপটিভ। তাহলে এটা কি বুঝতে পারছো? ধরো এখানে যখন আমরা সিম্বিওট্যাকটিকে যাব তখন হচ্ছে এরকম হবে। ঠিক আছে, অল্টারনেটিভ ওয়ের জন্য। আর এরপরে আসে তোমার হচ্ছে আইসোট্যাকটিক, বুঝতে পারছো? সিম্বিওট্যাকটিক বুঝতে পারছো? এটা হচ্ছে পলিপ্রোপাইলিন এক্সাম্পল, আর এটা হচ্ছে পলিস্টাইরিন। জাস্ট এই ধরনের স্ট্রাকচার মেইনটেইন করে পলিস্টাইরিন প্রোডিউস করা হয়। অ্যাডাপটিভটা হচ্ছে তোমার তোমার র্যান্ডমলি মনোমারগুলো র্যান্ডমলি তোমার হচ্ছে পলিমার মেইন চেইনের সাথে যুক্ত হবে। এই যে পলিমার মেইন চেইন এর সাথে মনোমার অথবা মলিকিউলগুলো র্যান্ডমলি যুক্ত হবে, কোনো মানে স্পেসিফিক রুলস অথবা কোনো যে সাবসিকুয়েন্ট প্রসেস মানে ফলো করবে না। জাস্ট অ্যালং উইথ দ্য পলিমার মেইন চেইন এর সাথে র্যান্ডমলি যুক্ত হতে থাকবে, একটার পর একটা কোনো সিকোয়েন্স মেইনটেইন করবে। এই ধরনের পলিমারকে বলে আমরা অ্যাট্রাকটিভ পলিমার। এখানে কি আছে, দ্য সাবস্টেন্স আর অ্যাট র্যান্ডম অ্যারাউন্ড দ্য মেইন চেইন। সাবস্টিটিউটটাই হচ্ছে তোমার মনোমার মলিকিউল এগুলো, এবং এইগুলো হচ্ছে তোমার র্যান্ডমলি যুক্ত হবে। ফর এক্সাম্পল হচ্ছে পলিভিনাইল ক্লোরাইড। এটার ক্ষেত্রে হচ্ছে তোমার পিভিসি পাইপ টাইপ হয়, দেখছো না জানো? এগুলো হচ্ছে তোমার র্যান্ডমলি যুক্ত হবে, কোনো র্যান্ডমলি যুক্ত হবে। বুঝতে পারছো? দেখো অ্যাট্রাকটিভ পলিমারের ক্ষেত্রে এটা এই পর্যন্ত দুইটা মনোমার যুক্ত হয়েছে তোমার আইসোট্যাকটিকের মতো, এটা আবার অল্টারনেটিভ হয়ে চলে এসেছে। হ্যাঁ, জাস্ট এখানে কোনো ধরনের অ্যাট্রাকটিভ আইসোট্যাকটিকের কোনো ফর্মুলা, একটা হচ্ছে সেম সাইডেও হবে না, একটা হচ্ছে অল্টারনেটিভও হবে না, জাস্ট র্যান্ডমলি মেইন চেইনের সাথে মনোমারগুলো যুক্ত হতে থাকবে। আচ্ছা, এই ধরনের পলিমারকে আমরা বলি অ্যাট্রাকটিভ পলিমার। এক্সাম্পল হচ্ছে পলিভিনাইল ক্লোরাইড পিভিসি। আচ্ছা, আরেকটা আছে ইউট্যাকটিভ। এটা হচ্ছে আইসোট্যাকটিক এবং সিম্বিওট্যাকটিকের কম্বাইন্ড ভার্সন। এই ধরনের পলিমারকে বলা হয় ইউট্যাকটিভ পলিমার। মোটামুটি ট্যাকটিসিটি একটু জানলেই হবে। পলিমার নোমেনক্লেচার। নোমেনক্লেচার বাংলা কি? নামকরণ। নামকরণ, তাই না? তোমরা নামকরণ পড়ছো না? জি স্যার। কেউ আসেনি। আর কেউ নাই তোমাদের? আর তো অনেকেই ছিল স্যার। কাঞ্চি আপনি যেহেতু চলে গেছে, আর পানিমানিকও চলে গেছে, আর আমাদের আর কি আছে, ইতিও চলে গেছে, ইতির অফিস আছে। তোমরা ওই যে আইউপ্যাক নাম শুনছো? পানিমানিক জানাই বলছে বাসা, আমি তো জিজ্ঞেস আইউপ্যাক মানে কি? এটা তো স্যার যারা মানে ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি অফ ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি অফ স্কলার্স। এরা হচ্ছে স্যার নামকরণ পরে আর কি স্যার, প্রতিষ্ঠান। ইন্টারন্যাশনাল, এটা তো তোমরা পড়ছিলাম স্যার, মনে নেই। এসএসসি ইন্টারমিডিয়েট এবং বিএসসি তে পড়ার কথা ফার্স্ট সেমিস্টারে। ইন্টারন্যাশনাল ইউনিয়ন অফ
পিওর অ্যান্ড অ্যাপ্লাইড কেমিস্ট্রি। কেমিস্ট্রি। এটা হচ্ছে স্যার নামকরণ প্রতিষ্ঠান আর কি স্যার, এরাই নাম তারা দেয়। কি করে বিভিন্ন কম্পাউন্ডের নাম দেয়। মৌল যৌগ এগুলোর হচ্ছে নামকরণ করে থাকে, জি স্যার। তাই না? নামকরণ করে থাকে। আচ্ছা, এই নামকরণটা পলিমারের নামকরণটা হয়ে থাকে দুইটা ওয়েতে, একটা হচ্ছে সোর্স বেসড নেম আর একটা হচ্ছে স্ট্রাকচার বেসড। আচ্ছা, যদি আমরা স্টাইলিনের কথা চিন্তা করি অথবা ধরো একটা এক্সাম্পল ধরি, তোমার এটার নাম কি? এটার নাম হইতাছে স্যার মিথানল। মিথানল। ইথানল। ইথানল বলছি স্যার। মিথানল হচ্ছে তোমার কি? মিথানল আবার হয় কি স্যার? মিথাইল অ্যালকোহল। মিথাইল। এটা জি স্যার। এটা যদি এরকম হয় তাহলে নামকরণ কেমন হবে? আচ্ছা স্যার, আমি একা সোর্স বেসড নেম নামকরণটা আমরা দুই ভাগে করি, একটা হচ্ছে সোর্স বেসড নেম। এখানে হচ্ছে সোর্স বেসড নেমের ক্ষেত্রে জাস্ট হচ্ছে ওই যে র ম্যাটেরিয়াল মনোমার অথবা মলিকিউল তার যে নামের সামনে পলি যুক্ত করে দেওয়া হয় এবং ফার্স্ট ব্র্যাকেটে আটকে দেওয়া হয়। তো সেই ক্ষেত্রে দেখো মনোমার ফর এক্সাম্পল বলো CH2 এটা কিসের মনোমার? ইথাইল। এর নাম হচ্ছে ইথিলিন, তাই না? ইথিলিন। ইথিলিন। আচ্ছা, এর পলিমার হচ্ছে তোমার CH2 এরকম চলতে থাকে, তাই না? এক বন্ড হয়। তাই এই CH2 এর নাম কি? এটার নাম কি? CH2 শুধু CH2? হ্যাঁ, ইথিলিন। CH মানে হচ্ছে মিথেন, তাই না? জি স্যার। CH3 মিথাইল মূলক। মিথাইল। CH2 মিথিলিন, ও এটা মিথিলিন আর ঠিকই বলছি। তাই না? তাহলে এটাকে আমরা বলতে পারি মিথাইলিন, তাই না? আচ্ছা, সোর্স বেসের ক্ষেত্রে আমি বললাম যে র ম্যাটেরিয়াল যেটা নাম থাকবে এটা হচ্ছে কি মনোমারের নাম থাকবে এরকম, কিন্তু স্ট্রাকচার বেসের ক্ষেত্রে তখন যে হবে কি যে রিপিট ইউনিটটা আছে ওই রিপিট ইউনিটের অ্যাকচুয়াল নাম থাকবে, নামের সামনে একটা পলি যুক্ত হবে, ঠিক আছে? আর এটাকে যদি আমরা নামকরণ করতে যাই তাহলে হবে স্ট্রাকচার বেসের ক্ষেত্রে হবে এটা স্ট্রাকচার বেসের ক্ষেত্রে, আর এটার ক্ষেত্রে হবে পলি যুক্ত করলে পলি, সোর্স বেসের ক্ষেত্রে পলি ইথিলিন। আমার কথা কি বুঝতেছো? নেক্সট পেজে বলছি না স্যার বুঝছি স্যার। এটা হচ্ছে তোমার সোর্স বেসড নেম, যে অ্যাকচুয়াল মনোমারের নাম সেই মনোমারের সামনে পলি যুক্ত হবে এবং মনোমারটাকে ফার্স্ট ব্র্যাকেট দিয়ে যুক্ত হবে এবং সরাসরি লেখা যায় পলিথিন। আর এটা হচ্ছে স্ট্রাকচার বেসড নেম, এটা হবে ওই যে পলিমারের যে মেইন চেইনটা তৈরি হয় সেই মেইন চেইনের যে রিপিট ইউনিটগুলো তার ওই এক্সিস্টিং যে রিপিট ইউনিট যে ফর্মে থাকে সেটাই হচ্ছে তোমার ওটার নামকরণ লেখা হয় এবং তার সামনে পলিমার দেওয়া হয়। যেমন আমরা দেখছি এটা হচ্ছে পুরোটা মিলে হচ্ছে ইথিলিন, তাই না? কিন্তু এই পুরোটাই তো আর রিপিট হচ্ছে না, ডাবল বন্ডটা ভেঙে যাচ্ছে না, ভেঙে যে এইভাবে যে কন্টিনিউয়াসলি যুক্ত হচ্ছে, তাই না? এই ইউনিটটাই তো বারবার রিপিট হচ্ছে, n সংখ্যক যুক্ত হচ্ছে। তাহলে এইটুকু নামটাই হচ্ছে আমরা এই রিপিট ইউনিটের নামটাই যে কেমিক্যাল যে নেম সেটাই আমরা স্ট্রাকচার বেসড হিসেবে লিখব এবং সামনে পলি যুক্ত করে দেব। কথা কি বুঝছো? জি স্যার।
আচ্ছা, আরেকটা এক্সাম্পল দিই। ভিনাইল অ্যালকোহল একটু আগে আমি লিখছিলাম, তারপর আবার লিখি। এটার নাম হচ্ছে ভিনাইল অ্যালকোহল। এই মনোমারের নাম কি? ভিনাইল অ্যালকোহল। আচ্ছা, এটা কি তাহলে সোর্স বেসড নেম না? এবং এটা যদি আমরা সোর্স বেসড ধরি, পলিমারের নামটাই, এবং তার সামনে যদি আমরা পলি যুক্ত করে দিই, তাহলে পলিমার হবে। পলিমারটা কেমন হবে? CH2 CH OH, এইভাবে কন্টিনিউয়াস চলতে থাকবে, তাই না? বুঝলেন? জি স্যার। তাহলে এর সোর্স বেসড নেমটা হচ্ছে কি? পলিভিনাইল অ্যালকোহল। এটার নাম হচ্ছে কি? পলিভিনাইল অ্যালকোহল। কথা বুঝছো? এবার দেখো, তাই স্ট্রাকচার বেসড নাম কি হবে? এই যে পলিমার যে চেইনটা, পলিমারাইজেশন পথ, এটা স্ট্রাকচার বেসড নাম কি হবে? বলো। পলিভিনাইল অ্যালকোহল। হ্যাঁ, এটা হচ্ছে সোর্সের উপর ভিত্তি করে মনোমারের যে নাম, তার সামনে পলি যুক্ত করলে আমরা সোর্স বেসড নামটা পেয়ে যাব। এবং এটা যদি যখন পলিমারাইজেশন রিঅ্যাকশনে যাচ্ছে, দেন যদি আমরা স্ট্রাকচার বেসড এরকম স্ট্রাকচার রিপিট হচ্ছে কন্টিনিউয়াসলি, তা এই স্ট্রাকচারের উপর ভিত্তি করে তখন আমরা তার স্ট্রাকচার বেসড নামকরণ করব। আর সেই নামটা কি হবে বলো? আমরা সোর্স বেসড নামটা বলে দিছি, স্ট্রাকচার বেসড নাম কি হবে? তাহলে স্ট্রাকচার বেস নাম হবে স্যার হচ্ছে পলিইথিলিন না ইথানল? এটা হচ্ছে তোমার কি 1 নম্বর কার্বন ধরি, এটা 2 নম্বর কার্বন। পলিইথানল স্যার। 1 নম্বর কার্বন, এটা হচ্ছে 2 নম্বর কার্বন। তাই 1 নম্বরে কার্বন এটা হাইড্রোক্সিল আছে না? তাহলে এটা নামকরণ এভাবে করে না, 1 ও আচ্ছা, ওইটা হাইড্রোক্সি 1 হাইড্রোক্সি মিথাইলিন, তাই না? এটা কি মিথাইলিন না? মিথাইলিন, সেটা দরকার নেই। এর সামনে আমরা কি দিয়ে দেব? পলি। পলি 1 হাইড্রোক্সি মিথাইলিন। এটা হচ্ছে স্ট্রাকচার বেসড। এই যে মনোমার পলিমারের যে চেইনটা তৈরি হয়েছে, তার মধ্যে যে রিপিট ইউনিটটা, সেই রিপিট ইউনিটটার এক্সিস্টিং অবস্থার উপর ভিত্তি করে আমরা নামকরণ করব এইভাবে। এটা হচ্ছে স্ট্রাকচার বেসড। 1 হাইড্রোক্সি মিথাইলিন, আর সামনে চলে আসতেছে যেহেতু পলিমার হয়ে গেছে পলি। ক্লিয়ার? জি স্যার। এখন আসো আইইউপ্যাকের ক্ষেত্রে, হোভার পলিমার, রিলেশন পলিমার। এটা অনেকটা হচ্ছে তোমার এই एग्जांपल গুলো আইইউপ্যাকের যে সাম কমন পলিমার পড়াইছিলাম লাস্ট ক্লাসে, মনে আছে? পলি এলডিপি এইচডিপি পলিথিলিন, মনে আছে? এলডিপি এইচডিপি পলিথিলিনের কমন পলিমার গুলো পড়াইছিলাম। ওটা দেখে নিলেই পারবা, সেখানে জাস্ট ইউজেস গুলো কি আছে, পলিমারের প্রপার্টিজ গুলো কি আছে একটু দেখে নিই। এখন আমরা আসি নমেনক্লেচার গেল। আমরা আসি আচ্ছা, এখানে দেখে আরেকজন টপিক আছে, পলিমারাইজেশন চলে আসছে না? এখন দেখেন সেকেন্ড সাবজেক্ট।
যে বিষয়টা আসলে সেটা হচ্ছে তোমার পলিমারাইজেশন। আমরা তো পলিমারের বেসিক ইন্ট্রোডাকশন লেভেলের অনেক কিছু শিখলাম। কি কি শিখছি মনে আছে? পলিমার, হোয়াট ইজ পলিমার, হোয়াট ইজ মনোমার, অলিগোমার, জি স্যার এরকম আছে প্রপার্টিজ অফ পলিমার, ইউনিক মনোমার হলো স্যার সিঙ্গেল, আর অলিগোমার হলো 2টা থেকে 10টা, আর এর বেশি হলো স্যার পলিমার। আচ্ছা, what is polymer, what is monomer, oligomer, unique properties of polymer, classification of polymer, এরপর হচ্ছে ট্যাক্টিসিটি অফ পলিমার, তারপর হচ্ছে আমরা কি পড়লাম পলিমার নোমেনক্লাচার। মোটামুটি এটুক দ্বারা আমরা বেসিক কিছু স্ট্রাকচার পাশাপাশি বেসিক যে সাম কমন পলিমারগুলো আমরা দেখেছিলাম, কমন পলিমারের মনোমার কোনগুলো, র ম্যাটেরিয়াল কোনগুলো, পাশাপাশি হচ্ছে তার ইউজেস এবং প্রপার্টিজ গুলো দেখেছিলাম। আজকে থেকে আমরা পলিমারাইজেশনের জাস্ট সেকেন্ড চ্যাপ্টার, এটা আমরা জাস্ট বেসিক কিছু একটু ধারণা করে নিই। নেক্সট ক্লাস থেকে আমরা পলিমারাইজেশনের যে দুই ধরনের পলিমারাইজেশন আছে সেগুলো নিয়ে বিস্তারিত আলোচনা করব। প্রথমে আসি, হোয়াট ইজ পলিমারাইজেশন। এটা দ্বারা, এই নামটা দ্বারা কি বোঝা যায় বলো তো? স্যার এখানে আমরা পলিমার তৈরি করব স্যার। হ্যাঁ, পলিমার আমরা তৈরি করব। আসলে পলিমার কেমনে তৈরি হয়, কিভাবে তৈরি হয় এবং তার কেমিক্যাল রিঅ্যাকশন প্রসেসটাই হচ্ছে পলিমারাইজেশন। আচ্ছা, এটাকে যদি আমরা অন্যভাবে বলি, এটা পলিমার কেমিস্ট্রিতে কি লেখা আছে, ইজ দ্য প্রসেস অফ conversion of low molecular weight substance into high molecular weight substance with or without elimination of water, amino, alcoholic এইগুলো যখন এলিমিনেট হয়, বের হয়ে যায় এবং যে পিওর প্রোডাক্টটা পায় সেটা হচ্ছে তোমার পলিমার হতে পারে, অথবা উইদাউট, উইথ এবং উইদাউট। যেমন হচ্ছে আমরা ইথিলিন তৈরি করছিলাম, কোনো বাই প্রোডাক্ট প্রডিউস হয়েছিল? ইথিলিনের ক্ষেত্রে কোনো বাই প্রোডাক্ট প্রডিউস হয়েছিল? পলিথিলিনের ক্ষেত্রে ইথিলিনের স্ট্রাকচার কি ছিল? CH2 CH2, এটা ধরো হচ্ছে ইথিলিন। এটা হচ্ছে পলিমারাইজেশন রিঅ্যাকশনে যাবে, ঠিক আছে? এখানে হিট দিলাম, ক্যাটালিস্ট দিলাম, অক্সিজেন দিলাম, ইনিশিয়েটর দিলাম, শিয়েটর দেওয়ার পর সেখানে কি হবে, রিঅ্যাকশনটা হবে এবং এটা হচ্ছে পলিথিলিনের পলিমার হবে। আচ্ছা, এই জায়গাতে কোনো বাই প্রোডাক্ট প্রডিউস হচ্ছে? বাই প্রোডাক্ট হিসেবে ওয়াটার, অ্যামোনিয়া এই জাতীয় কোনো কিছু প্রডিউস হচ্ছে? তাহলে এই ডেফিনিশন থেকে কি বলছে দেখো, ডেফিনিশন হচ্ছে যখন লো মলিকুলার ওয়েট, যেমন ইথিলিন কি ইন্ডিভিজুয়াল স্টেজে ওর মলিকুলার ওয়েট কত? 28। জি স্যার। লো মলিকুলার ওয়েট মানে এটা, দিস ইজ দ্য polymer chemistry where conversion process can be applied. তাহলে তোমার কনভার্সনটা হতে পারে তোমার লো মলিকুলার ওয়েট থেকে হাই মলিকুলার ওয়েট। এখানে যদি তোমার 100টা মনোমার যুক্ত হয় তাহলে তার মলিকুলার ওয়েট কত হবে? 2800। আর এখানে ইন্ডিভিজুয়াল স্টেজে একটা 28। তো সেক্ষেত্রে লো মলিকুলার ওয়েট প্রোডাক্ট থেকে হাই মলিকুলার ওয়েট প্রোডাক্টে কনভার্সন, কম্পাউন্ডে কনভার্সন হওয়ার প্রসেস, যেখানে তোমার বাই প্রোডাক্ট হতেও পারে অথবা নাও হতে পারে। বাই প্রোডাক্ট হিসেবে কি তৈরি হয়? হাইড্রোক্লোরিক, পানি, অ্যামোনিয়া এই জাতীয় জিনিস। পলিমারের পাশাপাশি এগুলো প্রডিউস করতে পারে। বুঝতে পারছো? পলিমারাইজেশন কি? In the polymer chemistry, polymerization is a chemical reaction process
তাই না? where low molecular weight monomer molecule can be converted into high molecular weight macromolecule or large molecule or compound which is called polymer with the formation of byproduct like as hydrochloric acid, pani, water or ammonia or without. ঠিক আছে? জি স্যার। তাহলে এই ক্ষেত্রে আমরা পলিমারাইজেশন জিনিসটা তুমি যদি বুঝতে পারো তাহলে তুমি তোমার ভাষায় লিখে দিতে পারবে। এই পর্যন্ত ঠিক আছে? জি স্যার। তারপরে না, এই ক্লাসিফিকেশনটা একটু পরে আছে। স্যার পুরো ঘুম ঘুম ভাব স্যার। এখন আসো টাইপস অফ পলিমারাইজেশন। তোমরা একটা ক্লাস টেস্ট দিবা? এখন এখন কবে দিবা? আগামী সপ্তাহে। কালকে তো স্যার চুরিমা থেকে পরে এই সপ্তাহ স্যার এরকম নর্মাল করে কেটে যাবে স্যার সামনের সপ্তাহে। সামনের সপ্তাহে ডেট দাও গ্রুপে। হ্যাঁ শনিবারে দিয়ে দাও। এরকম ডেট দিয়ে দিলাম। শনিবারে দিবা না রবিবার দিবা? সামনের সপ্তাহে রবিবারে ক্লাস কয়টায় আসবে? 11:30টায়। শনিবারে দিন, রবিবারে কেউ আসতেছে না। এলিগে তো রবিবারে আইবো ক্লাস টেস্ট লিগে সবাই আইবো ক্লাসে। সকালে মিশে আরো আইবো। আরো আইবো কি করছে? ক্লাস টেস্টের লাগি তো বলা পাই না। শনিবার তো এমনি রবিবারে বাধ্যতামূলক আইতে হইব ক্লাস টেস্ট দেওয়ার লাগি। একটু ভয়। তোমরা গ্রুপে দিয়ে দিবা সিটি 01 18 তারিখ আর এর সিলেবাস থাকবে হচ্ছে তোমার আচ্ছা ডেট কত আসে বলো তো? 18 বা 19 ডেটটা দেখে বলো। স্যার 18 তারিখ শনিবার 19 তারিখ রবিবার। 18 5 5 24 স্যাটারডে। জি স্যার গ্রুপ ছবি তুলে দিন। আচ্ছা সিলেবাস হচ্ছে ইন্ট্রোডাকশন এন্ড পলিমারাইজেশন। আমরা নেক্সট ক্লাসে পলিমারাইজেশন শেষ করে দিতে পারবো। ইন্ট্রোডাকশন এন্ড পলিমারাইজেশন স্যার কত মার্ক থাকবে না? 10 মার্ক। কোয়েশ্চেন কি দুটো মানে স্যার এই কয়দিন যা পড়েছেন এগুলোর ভিতরে এইগুলোর মধ্যে ঠিক আছে। খুবই সিম্পল জিনিসই পড়াইছি, জি স্যার সমস্যা বেসিক জিনিসগুলোই পড়াইছি। এগুলো নিয়ে তোমরা একবার করে যদি দেখো মনে পড়ে যাবে। জি স্যার না আমার স্যার আগের ক্লাসে সবগুলো মনে আছে স্যার ক্লাসে একটু ঝিমঝিম দিয়েছে। আচ্ছা এখন আসো টাইপস অফ পলিমারাইজেশন। একটা হচ্ছে তোমার এটাকে আচ্ছা আগের নামটা বলতে হবে অ্যাডিশন পলিমারাইজেশন আর একটা হচ্ছে কনডেনসেশন পলিমারাইজেশন। এই দুইটা নাম থেকে কি বোঝা যাচ্ছে বলো তো? অ্যাডিশন এবং কনডেনসেশন। কনডেনসেশনের বাংলা কি? মিক্সচার টাইপের কিছু স্যার। ঘনীভূত করা। ওই তো স্যার মিক্স মিক্স করা বলে। মিক্স করলে তো ঘনীভূত হয় স্যার ঘন হয়। মিশ্রণ। কনডেনসেশন ঘনীভূত হওয়া, কোনো জিনিসকে কম্প্রেস করে কোনো একটা বাই প্রোডাক্ট লিকুইডের দিকে ঠিক আছে, কম্প্রেস করা। তোমরা এই যে কম্প্রেস ন্যাচারাল গ্যাস বলো না, ওটা কোন ফর্মে থাকে? লিকুইড লিকুইড ফর্মে থাকে। গ্যাস লিকুইড হচ্ছে কেমন? কম্প্রেস করে স্যার। কম্প্রেস করে না কনডেনসেশন করে। স্যার টিভি চলে গেছে। এটা হচ্ছে অ্যাডিশন পলিমারাইজেশন। অ্যাডিশন তো বুঝতেছো তাই না, একটার সাথে আরেকটা যুক্ত হতে থাকবে। আর কনডেনসেশন হচ্ছে কনডেনসেশন করে জাস্ট এখানে বাই প্রোডাক্ট প্রডিউস হবে, ঘনীভূত হওয়া। আচ্ছা
1950 সালে in 1950 এইচএফ মার্ক উনি কি করেন এই দুইটা প্রসেসকে অন্য নামে নামকরণ করেন উনি বলেন এটা হচ্ছে তোমার চেইন গ্রোথ পলিমারাইজেশন এবং এটাকে বলেন স্টেপ গ্রোথ পলিমারাইজেশন একটাতে লং চেইন গ্রোথ হয় আর একটা হচ্ছে স্টেপ বাই স্টেপে মনোমারগুলি যুক্ত হয় এবং সেখানে কনডেনসেশন রিঅ্যাকশন হয় অ্যাডিশন রিঅ্যাকশন কনডেনসেশন রিঅ্যাকশন কি কেমিস্ট্রিতে পড়ো না কুসি লাগে বুঝলে গেছি অ্যাডিশন রিঅ্যাকশন কনডেনসেশন রিঅ্যাকশন আচ্ছা সেই দুইটা রিঅ্যাকশন হয় এবং উনি 1950 তে জাস্ট এই দুইটা প্রসেসকে রিনেম করেন চেইন গ্রোথ পলিমারাইজেশন আর হচ্ছে স্টেপ গ্রোথ পলিমারাইজেশন বুঝতে পারছো জি স্যার প্রথম ম্যাচ আমার কালকে নাকি স্যার আপনারাও ক্রিকেট খেলবেন স্যার ক্রিকেট ফুটবল খেলবেন খেললাম খেলেন স্যার মজাই লাগছে স্যার খেলাটা নক আউট স্টেজ হয়ে গেছে স্যার গ্রুপ স্টেজ হলে আরো মজা লাগতো স্যার সবাই সবার সাথে খেলতে পারতাম সময় দেন না সময় আছে তো স্যার গ্রুপ স্টেজ করলে স্যার 7 ম্যাচ লাগবে আর নক আউট করলে 3 ম্যাচ নক আউট 3 ম্যাচ দুটো শেষ খেলার কথা বলে দুইটাই তো স্পোর্টস স্যার ক্রিকেট আর ফুটবল আর তো খেলা নাই আর হলো বালিশ পিলো পাসিং মেয়েদের ওগুলো কি আমরা খেলবো স্যার সমস্যা নেই ওটাও খেললাম কিন্তু এরপর তাহলে আর 5 মিনিট আমি পড়াবো জি স্যার তো স্যার অসুস্থ স্যার তো স্যার অসুস্থ তো খালি মারা গেছে কালকে আসবেন আর কি আসতে পারবে কিনা জয়পুর হাট চলে গেছে আজকে ভাবছিলাম যে পলিমারাইজেশন শেষ করে দেবো আচ্ছা আজকে বলা পাইনি নাই স্যার আমার গোছার অবস্থা ভালো না স্যার ছেড়া যাচ্ছে দুইটা পলিমারাইজেশনের একটু ডেফিনিশনটা পড়ো তোমরা পড়ো আচ্ছা এই পলিমারাইজেশন আচ্ছা উপর থেকে স্যার পলিমারাইজেশন ডেফিনিশন তো বোঝাইছি জি স্যার তাহলে অ্যাডিশন পলিমারাইজেশন হচ্ছে অথবা চেইন গ্রোথ পলিমারাইজেশন এটা ডেফিনিশন কি a polymerization reaction in which monomers containing one or more double bonds are linked to each other without the elimination of any byproducts, usually in the presence of initiators, is called addition polymerization. তাহলে নরমালি with the presence of initiator catalyst addition or chain growth polymerization can be happened এবং সেই ক্ষেত্রে কি হয় উইদাউট এলিমিনেশন এনি টাইপ অফ বাই প্রোডাক্ট লাইক অ্যাজ হাইড্রোক্লোরিক ওয়াটার এবং অ্যামোনিয়া জাস্ট কি হয় এখানে একটা ইম্পর্টেন্ট বিষয় হচ্ছে চেইন গ্রোথ অথবা অ্যাডিশন পলিমারাইজেশনের ক্ষেত্রে যে মনোমারগুলি এই পলিমারাইজেশন রিঅ্যাকশনে যাবে তার স্ট্রাকচারে কেমিক্যাল স্ট্রাকচারে দুইটা বন্ড থাকতে হবে ডাবল বন্ড থাকতে হবে এখানে কি আছে a polymerization reaction in which monomers containing one or more double bonds normally দুইটা bonds থাকে without the elimination of any byproduct কথা কি বুঝতে পারছো জি স্যার তো ইথিলিনের একটা পলিথিলিনের एग्जांपल দেওয়া আছে এটা কমন সব জায়গায় দেওয়া আছে তো অ্যাডিশন চেইন গ্রোথ পলিমারাইজেশন বুঝছো এরপর আসো কনডেনসেশন স্টেপ গ্রোথ পলিমারাইজেশন এটার ক্ষেত্রে দেখো পড়ো এটা ইয়েটা বলো কি বলছে পড়ো It is bond by linking together different monomers accompanied by the elimination of small molecules like H2O,
hydrochloric acid and NH3. It is brought by linking together different monomers accompanied by the elimination. এখানে কি হয় মনোমার গুলো মানে একজন আরেকজনের সাথে যুক্ত হয় কম্প্রেস অথবা কনডেনসেশন রিঅ্যাকশনের মাধ্যমে এবং সেখানে বাই প্রোডাক্ট হিসেবে যখন কোনো কিছুকে কম্প্রেস অথবা কনডেন্স করা হয় তখন সেখানে কি হয় একটা বাই প্রোডাক্ট প্রডিউস হয় এবং সেই বাই প্রোডাক্ট গুলো কি কি হতে পারে ওয়াটার হাইড্রোক্লোরিক অ্যামোনিয়া এই কথাগুলো আমি একটু আগে বলতেছিলাম ফর্মেশন অফ নাইলন 6 তোমরা নাইলন ফাইবারের নাম শুনছো না টেক্সটাইলে নাইলন ফাইবার ইয়ার্ন ফ্যাব্রিক ফিলামেন্ট তো নাইলন প্রডিউস হয় জাস্ট হচ্ছে হেক্সামিথাইলিন ডাইঅ্যামিন এবং অ্যাডিপিক অ্যাসিড দিয়ে আমরা নাইলন ফাইবারে প্রডিউস করতে পারি হেক্সামিথাইলিন ডাইঅ্যামিন এবং অ্যাডিপিক অ্যাসিড আচ্ছা হেক্সামিথাইলিন দেখো নামকরণ এই নামটা এই হেক্সামিথাইলিন ডাইঅ্যামিন এটা কি স্ট্রাকচার বেসড নাম না জি স্যার এখানে মিথাইলিন গ্রুপ এটা না জি স্যার মিথাইলিন গ্রুপ কয়টা আছে মিথাইলিন গ্রুপ একটা 6টা ও আচ্ছা পাশে জি স্যার 6টা হেক্সা মিথাইলিন অ্যামিন গ্রুপ কয়টা আছে দুইটা দুইটা এটা যদি এভাবে দেখো হেক্সা মিথাইলিন ডাই অ্যামিন এটার নাম কি তাহলে বলতেছি হেক্সা মিথাইলিন ডাই অ্যামিন প্লাস আছে অ্যাডিপিক অ্যাসিড অ্যাডিপিক অ্যাসিড দেখছো এর যদি তুমি কি করো স্ট্রাকচার বেস নেম করো তাহলে কি হবে টেট্রা মিথাইলিন ডাইকার্বক্সিলিক জি স্যার এরকম তাহলে সেক্ষেত্রে তোমার এই নামকরণ কি পরীক্ষায় আসবে স্যার না আসবে না এটার নাম কি তাহলে অ্যাডিপিক অ্যাসিড এই দুইটা থেকে কি প্রোডিউস হচ্ছে দেখো তো স্ট্রাকচারটা দেখো এদিকে দেখো কি তৈরি হচ্ছে নাইলন 6 জাস্ট এখানে কি কোনো ওয়াটার মলিকিউল আছে না এখানে কোনো ওয়াটার মলিকিউল আছে না যখন এটা কনডেনসেশন রিঅ্যাকশনে গেছে তখন এই দুটো কনডেন্স হয়ে প্রোডিউস হয়েছে কি নাইলন 6 কারণটা দেখো এই 6 কেন বলা হচ্ছে এখানে কার্বন টোটাল কয়টা আছে কার্বন আছে স্যার 6টা 6টা আর এদিকে চেকটা 4টা 2টা 6টা জি স্যার দিও 6টা এই কার্বনের নাম্বারের উপর ডিপেন্ড করে এই যে পলিমারটা তৈরি হয়েছে নাইলন সেটা নামকরণ করা হচ্ছে এখন দেখো এই যে বাই প্রোডাক্ট আমরা এতদিন যা শিখেছি এদিকে দেখো এতদিন যা শিখেছি যে ধরনের পলিমার নরমালি আমরা চেইন গ্রুপটাই एग्जांपल বারবার দিছিলাম কিন্তু এটার ক্ষেত্রে দেখো বাই প্রোডাক্ট হিসেবে অথবা আদার্স এলিমিনেশন প্রোডাক্ট এলিমিনেটরি প্রোডাক্ট হিসেবে ওয়াটার এখান থেকে এলিমিনেট হচ্ছে তাহলে মেইন পলিমার হচ্ছে নাইলন 6 আর বাই প্রোডাক্ট হচ্ছে এলিমিনেটেড প্রোডাক্ট হচ্ছে পানি তো এই ধরনের রিঅ্যাকশনকে বলে কনডেনসেশন রিঅ্যাকশন এবং এই ধরনের রিঅ্যাকশনের মাধ্যমে যে ধরনের পলিমার গঠিত হয় সেই ধরনের পলিমারকে বলে কনডেনসেশন পলিমার অথবা স্টেপ গ্রোথ পলিমারাইজেশন পলিমার এবং এই প্রসেসটাকে বলতেছি স্টেপ গ্রোথ পলিমারাইজেশন কথা কি বুঝতে পারছো কোনো কোশ্চেন আছে না শেষ তাহলে এই পর্যন্তই আজকে যদি কোনো কোশ্চেন থাকে বলো আমরা আজকে যা পড়লাম আমরা নোমেনক্লাচার পড়েছি পলিমারাইজেশনের বেসিক স্ট্রাকচারটা ডেফিনিশনটা দেখেছি এবং টাইপস অফ পলিমারাইজেশনের ক্ষেত্রে আমরা চেইন গ্রোথ এবং স্টেপ গ্রোথ পলিমারাইজেশনের ডেফিনিশন উইথ एग्जांपल জি স্যার নেক্সট ক্লাসে আমরা দুইটা পলিমারাইজেশনের প্রপার্টিজ ডিফারেন্ট স্টেপস টাইপস এগুলো নিয়ে আলোচনা করব এই তো গাইস কাউকে দেখা যাবে আপনি স্যার আল্লাহ
সব পেয়ে যাবে। স্যার এই ছবিটা